নমস্কার বন্ধুরা, পাবলিক ভিউ কলকাতাতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, ভারতে হতে পারে ফিফা বিশ্বকাপের ম্যাচ, এই নিয়ে আপনাদেরকে সমস্ত ডিটেলস জানাবো। তারপরে মোহনবাগান দল কোন সেন্টার ব্যাককে নিতে পারে তারও ডিটেলস জানাবো, এবং জনি কাউকোকে নিয়েও একটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে, এবং ইস্ট বেঙ্গল দল সেটা নিয়েও কিছু আপডেট দেওয়ার আছে। তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং ভিডিওটি শুরু করার আগে আরও একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে ফিফা বিশ্বকাপ নিয়ে আপডেটটা দিই। আমরা সবাই জানি ফিফা বিশ্বকাপ 2034 সেইটা হোস্ট করতে চলেছে সৌদি আরবিয়া, এবং আমরা জানি ভারত অর্থাৎ AIFF এবং AFC এদের দুজনের কিন্তু সম্পর্ক খুব ভালো, এবং AIFF এর সঙ্গে কিন্তু সৌদি আরবিয়ার ফুটবল বোর্ডেরও সম্পর্ক খুব ভালো। তাই জন্য AIFF প্রেসিডেন্ট কল্যাণ চৌবে তিনি একটা রিকোয়েস্ট বলতে একটা পিটিশন ফাইল করেছে সৌদি আরবিয়া ফুটবলের কাছে, যে ভারত ফিফা বিশ্বকাপ 2034 10টা ম্যাচ ইন্ডিয়াতে হোস্ট করতে চায়। অর্থাৎ যদি এই পিটিশনটাতে সৌদি আরবিয়া রাজি হয়ে যায়, ফিফা রাজি হয়ে যায়, তাহলে কিন্তু ফুটবল বিশ্বকাপের 10টা ম্যাচ আমাদের ভারতে হবে। তো এর মানে কিন্তু একদম এটা নয় যে তার মানে ভারত ফিফা বিশ্বকাপ খেলার ছাড়পত্র পেয়ে যাবে। হোস্ট নেশন কিন্তু সৌদি আরবিয়া থাকবে, তবে যেহেতু ভারত চায় মাল্টি নেশন বলতে গেলে যেটা হোস্টিং সেটাই ভারত চায়, তাই যদি AFC, সৌদি আরবিয়ার ফিফা এবং ভারতের AIFF এর সমস্ত যদি কথাবার্তা সঠিকভাবে চলে এবং এদের যদি টার্ম সঠিকভাবে মিলে যায়, তাহলে কিন্তু ফিফা বিশ্বকাপ 2034 10টা ম্যাচ ভারতে হোস্ট হতে পারে। অর্থাৎ ফিফা বিশ্বকাপ 2034 কিন্তু ম্যাচ আমরা আমাদের ভারতে কিন্তু দেখতে পারি। তো ফিফা বিশ্বকাপ 2034 টোটাল 104টে ম্যাচ হবে। সেই 104টে ম্যাচের মধ্যে ভারত চাইছে যাতে অ্যাটলিস্ট 10টা ম্যাচ ভারত হোস্ট করতে পারে। তো এই বিষয়ে কিন্তু এখন অবধি কথাবার্তা চলছে, নেগোসিয়েশন চলছে কো হোস্ট করার জন্য। এখন অবধি পুরোপুরি কনফার্ম আপডেটটা আসেনি যে ভারত 10টা ম্যাচ হোস্ট করবেই করবে। এখন অবধি যেহেতু কথাবার্তা চলছে এবং কথাবার্তা কিন্তু সঠিক দিকেই চলছে, তো যদি সব কিছু ঠিকঠাক থাকে এবং সমস্ত টার্ম সমস্ত অ্যাগ্রিমেন্ট যদি ঠিকঠাক থাকে, সবাই রাজি হয়ে যায়, তাহলে ফিফা বিশ্বকাপ 2034 কিন্তু 10টা ম্যাচ আমরা ভারতে হোস্ট হতে দেখতে পারি। অর্থাৎ এইবার আমরা আমাদের বাড়ির সামনে, ঘরের সামনে ফিফা বিশ্বকাপ হতে দেখব, আমরা মাঠেও যেতে পারবো। তো এটা ভেবে সত্যিই খুব ভালো লাগছে যে যদি 2034 বিশ্বকাপের ম্যাচ ভারতে হয়, তাহলে কিন্তু আমাদের স্বপ্ন পূরণ হয়ে যাবে ফিফা বিশ্বকাপের ম্যাচ স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার। তো বন্ধুরা, এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই। এইটা হচ্ছে জনি কাউকোকে নিয়ে। জনি কাউকো নিজেই নিজের ইনস্টাগ্রাম আইডিতে স্ট্যাটাসে কিছু ছবি শেয়ার করেছে, যেইখানে জনি কাউকো পরিষ্কার লিখে দিয়েছে, বিগত 3 সপ্তাহ ধরে আমি FC ইন্টার তুর্কু এই ক্লাবের সঙ্গে ফুটবল প্র্যাকটিস করছি, এবং তিনি FC ইন্টার তুর্কু ক্লাবকে ধন্যবাদ জানিয়েছে, এবং তিনি একটা ছবিতে এটাও লিখেছে যে খুব ভালো লাগছে আবার ফুটবলে ফেরত যেতে পেরে। তো FC ইন্টার তুর্কু হচ্ছে ফিনল্যান্ড দেশেরই একটা ফুটবল ক্লাব। তো সেই ফুটবল ক্লাবের সঙ্গেই কিন্তু বিগত 3 সপ্তাহ ধরে জনি কাউকো প্র্যাকটিস করছে। অর্থাৎ আপাতত যা মনে হচ্ছে, জনি কাউকো কিন্তু নিজের দেশ ফিনল্যান্ড সেই ক্লাব FC ইন্টার তুর্কু দলের হয়ে কিন্তু ফুটবল খেলতে চলেছে। তবে এখন অবধি জনি কাউকো কিন্তু সম্পূর্ণ অফিসিয়ালি বিদায় জানায়নি মোহনবাগান দল। তো জনি কাউকো যেহেতু FC ইন্টার তুর্কু দলের সঙ্গে প্র্যাকটিস করছে 3 সপ্তাহ ধরে, তাই কিছুটা হলেও মনে হচ্ছে যে FC ইন্টার তুর্কু দলে কিন্তু জনি কাউকো ট্রায়াল দিচ্ছে। হয়তো যদি সেই ট্রায়ালে জনি কাউকো সিলেক্ট হয়ে যায়, তাহলে জনি কাউকো মেবি FC ইন্টার তুর্কু দলের হয়ে খেলতে পারে। যদি ট্রায়ালে সিলেক্ট না হয়, তাহলে সেইটার ব্যাপারটা আলাদা। তবে পাকাপাকি নিউজ এতটাই যে 3 সপ্তাহ ধরে, বিগত 3 সপ্তাহ জনি কাউকো তিনি FC ইন্টার তুর্কু দলের হয়ে কিন্তু প্র্যাকটিস করছেন। তো এটা একটা খুবই খারাপ নিউজ মোহনবাগান ফ্যান্সদের জন্য। যদি জনি কাউকো
মোহনবাগান ছাড়ে তাহলে কিন্তু মোহনবাগান দলের কিন্তু খুব বড় ক্ষতি হবে এবং আমরা আইএসএলে কিন্তু জনি কাউকোর মতো খেলোয়াড়কে কিন্তু দেখতে পারবো না। তো যদি মোহনবাগান অফিসিয়ালি এইটা ডিক্লেয়ার করে দেয়, জনি কাউকোকে থ্যাংক ইউ বলে মেসেজ পাঠিয়ে দেয়, তাহলে ব্যাপারটা পুরো পরিষ্কার হয়ে যাবে। তো মোহনবাগান দলও কিন্তু এখন অবধি পুরোপুরি জনি কাউকোকে থ্যাংক ইউ বলেনি, জনি কাউকোকে বিদায় বলেনি। তাই এই নিউজটা কিন্তু কিছুটা হলেও এখন অবধি হ্যাং হয়ে আছে যে জনি কাউকো কী করবে, মোহনবাগান দলে আসবে না এফসি ইন্টার টুর্কু দলে খেলবে, না তিনি এফসি ইন্টার টুর্কু দলে প্র্যাকটিস করে ফিট হয়ে আবার মোহনবাগান দলে আসবে। এইটা যতক্ষণ না মোহনবাগান অফিসিয়াল বা মোহনবাগানের ভিতর ম্যানেজমেন্ট বা কর্তৃপক্ষর কোনো লোক জানাবে, ততক্ষণ কিন্তু এই জিনিসটা বলাটা কিন্তু একটু ডিফিকাল্ট। তবে এইটুকুনি জেনে রাখুন, জনি কাউকো এফসি ইন্টার টুর্কু দলের হয়ে কিন্তু প্র্যাকটিস করেছেন। তো বন্ধুরা, এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই। এইটা হচ্ছে আনোয়ার আলী, আমরা জানি মার্চ মাস অবধি কিন্তু আউট, অর্থাৎ মার্চ মাসের আগে কিন্তু আনোয়ার আলীকে আমরা পাবো না। অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিলে কিন্তু আইএসএল শেষ হয়ে যাবে। অর্থাৎ আমরা ধরে নিতেই পারি হয়তো এই সিজনে আনোয়ার আলীকে মোহনবাগান পাবে, এর সম্ভাবনা কিন্তু খুবই কমে যাচ্ছে। তো সেই কারণেই কিন্তু মোহনবাগান অন্যান্য ভারতীয় সেন্টার ব্যাকের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। তো এর মধ্যে একটা নাম এসেছিল চিংলিং সানা সিং, হায়দ্রাবাদ এফসি দলে যিনি খেলছেন। তো চিংলিং সানা সিংয়ের সঙ্গে কিন্তু মোহনবাগান দল কথাবার্তা বলেছে। তবে হায়দ্রাবাদ তারা কোনো রকমভাবেই সানা সিংকে ছাড়া ইন্টারেস্টেড নয়, কারণ হায়দ্রাবাদ দলে কিন্তু ট্রান্সফার ব্যান আছে। তাই যদি সানা সিংকে হায়দ্রাবাদ ছেড়ে দেয় তাহলে কিন্তু সেই পরিবর্তে হায়দ্রাবাদ আর অন্য কোনো প্লেয়ারকে সই করতে পারবে না। তাই চিংলিং সানা সিংকে ছাড়তে পারবে না এই মুহূর্তে হায়দ্রাবাদ দল, এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। তবে তাছাড়াও চেন্নাই দলের সঙ্গে কিন্তু কথাবার্তা চলছে মোহনবাগান ম্যানেজমেন্টের, যে চেন্নাই দলের কোনো একটা কিন্তু ডিফেন্সের খেলোয়াড়কে মোহনবাগান দল সই করতে পারে, এর সম্ভাবনা কিন্তু বেশি। তো চেন্নাই দলের কোন খেলোয়াড়ের সঙ্গে এক্স্যাক্ট কথাবার্তা চলছে এটা কিন্তু এই মুহূর্তে পরিষ্কার নয়। তবে এটা আমি কনফার্ম, যদি মোহনবাগান নেয় তাহলে কিন্তু সেরা প্লেয়ারকেই সই করবে, এতে এক ফুটাও সন্দেহ নেই। তো তাছাড়াও মোহনবাগান যদি সই করে তাহলে 6 মাসের জন্যই লোনে হয়তো সই করতে পারে সেই প্লেয়ারটাকে, কারণ আনোয়ার আলী আসলে কিন্তু আনোয়ার আলীর রিপ্লেসমেন্ট হিসেবে ভারতের কাছে কিন্তু এখন কোনো প্লেয়ার নেই। সন্দেশ ঝিঙ্গান আছে, তাছাড়া কিন্তু আনোয়ার আলীকে ম্যাচ করার মতো এই মুহূর্তে কোনো প্লেয়ার নেই। তাই যাকেই নিক মোহনবাগান তাকে 6 মাসের লোনে নেবে। তো এইবার সেই প্লেয়ারটাকে, তবে চেন্নাই দলের সঙ্গে কিন্তু কথাবার্তা চলছে মোহনবাগান দলের, যতটা শোনা গেছে ততটা আমি আপনাদেরকে কিন্তু জানাচ্ছি। তো বন্ধুরা, এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিই। কিছুদিন আগেই আমরা দেখেছি আন্ডার 17 ডার্বি মোহনবাগানকে 4-0 হারিয়েছিল ইস্টবেঙ্গল আন্ডার 17 দলের খেলোয়াড়রা, এবং মোহনবাগান দল AIFF এর কাছে একটা লিখিতভাবে এবং প্রুফ সহ কমপ্লেন লজ করেছে যে ইস্টবেঙ্গল তারা বয়স চুরি করে খেলোয়াড়দেরকে ফুটবল খেলতে নামিয়েছিল। কিছু কিছু খেলোয়াড়ের ভুয়ো আধার কার্ড এবং ভুয়ো ডকুমেন্ট ইউজ করে তাদেরকে তাদের বয়স কম করিয়ে এই ম্যাচ খেলানো হয়েছে। অর্থাৎ ইস্টবেঙ্গল ক্লাবের ওপর কিন্তু একটা কমপ্লেন লজ করেছে মোহনবাগান দল যে তারা বয়স চুরি করে ম্যাচ খেলিয়েছে আন্ডার 17 ম্যাচ। তো এই নিয়ে কিন্তু ইস্টবেঙ্গলের কোনো এক কর্মকর্তা তিনিও কিন্তু জানিয়েছেন তার কাছেও প্রমাণ আছে যে তিনি কোনো বয়স চুরি করেননি। তো এই বিষয় কিন্তু এখনও AIFF খুঁটিয়ে নাটিয়ে দেখছে যে অ্যাকচুয়াল কে ঠিক, মোহনবাগান না ইস্টবেঙ্গল। তো যদি এই বিষয়ে যদি গিল্ট পায় ইস্টবেঙ্গল দলকে, তাহলে কিন্তু ইস্টবেঙ্গল দলের জন্য সেটা ক্ষতি হতে পারে আন্ডার 17 দলের জন্য। তো যদি মোহনবাগান গিল্ট না পায় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল দলের আত্মসম্মান হানি করার জন্য কিন্তু ক্ষতিপূরণ দিলেও হতে পারে মোহনবাগান দলকে। তো এই বিষয়ে কিন্তু এখনও AIFF অর্থাৎ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কিন্তু খুঁটিয়ে নাটিয়ে দেখছে যে কে ঠিক কে ভুল। তো এই বিষয়ে কিন্তু এখনো অবধি পুরো বিচার বিবেচনা ফাইনাল রেজাল্ট আসেনি। তো ফাইনাল রেজাল্ট এলে সেটা কিন্তু আমি আপনাদেরকে তৎক্ষণাৎই জানিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে ভারতীয় ফুটবল সম্পর্কে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটিতে যারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।